সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার সময়ে আমরা দেখতে পেলাম পুলিশকে কিভাবে নষ্ট করে দেওয়া হলো। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের গত 7.5 মাসে দেখা যাচ্ছে সেই নষ্ট হয়ে যাওয়া পুলিশকে ঠিক করতে পারছে না, আর সেনাবাহিনীকে নিয়ে এক ধরনের একটি খেলা চলছে। এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সেনাবাহিনীর মধ্যেও নষ্টের সেই বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তাদের হাত ধরেই সেটি দেখা যাচ্ছে। নতুন করে সেই খেলা শুরু হয়েছে। কিভাবে যদি একটু দেখেন, আমরা দেখলাম গত রাতে হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নাকি থ্রেট দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একটি অংশকে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসের নেতৃত্বে ফজলেনুর তাপসের কে মিলে আওয়ামী লীগের একটা সংশোধিত অংশকে বা একটি অংশকে রাজনীতিতে ফেরানোর নাকি তাগাদা দেওয়া হয়েছে। এরপরই হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস, কিন্তু তিনি লিখেছেন এই তাদেরকে এই থ্রেডটি কখন বা হচ্ছে এই বুস্টটা কখন দেওয়া হয়েছে, 10 দিন আগে, অর্থাৎ 11ই মার্চ। অর্থাৎ তিনি 10 দিন এটি হজম করে রেখেছিলেন। তিনি এই 10 দিন এই কথাটি কাউকে বলেননি। এমনটা কি হওয়ার মতো ছিল, বা এমনটা কি আসলে কি মেনে নেওয়া যায়, বা হচ্ছে তিনি এটা 10 দিন ধরে কারো সঙ্গে শেয়ার করেননি, এটার কি কোনো বাস্তবতা থাকতে পারে? ধরলাম রয়েছে, তিনি হজম করেছেন, কিন্তু তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে সেখানে আরো তার সঙ্গে আরো দুজনকে নেওয়া হয়েছিল। অর্থাৎ তারা হচ্ছে ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ এনসিপির কেউই হবেন, হয়তো সার্জিস হবেন, নাহিদ ইসলামও হতে পারেন, যে কেউ হইতে পারেন, বা ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা পরিষদে গেছেন তাদের কেউ হতে পারেন। তাহলে তিনি তাদেরকে একত্র করে কেন সংবাদ সম্মেলন করে সেটি বলল না? এনসিপির পক্ষ থেকে কেন তারা সেটি বলল না? নাকি শুধুমাত্র সেনাবাহিনীর বিষোদ্গার করার জন্য নির্বাচন নিয়ে যে একটি দ্রুত হওয়ার বিষয়ে যে একটি কথা চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসও যেটি বললেন যে হচ্ছে নির্বাচন পেছাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, এরপরে এই স্ট্যাটাসটি যখন সামনে এলো, তাহলে তারা কেন এনসিপি বা হচ্ছে অন্যান্য ছাত্ররা মিলে এই স্ট্যাটাসটি দিলেন, এই একটি সংবাদ সম্মেলন করে সেটি বললেন না? এটি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন একাধারে সেনাবাহিনীর বিষোদ্গার চলছে। এই যখন ঘটনা এর ভেতরে যখন চলছিল, তখন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও সামনে এলো, যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে বা এই প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে সংযুক্ত করা হবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন ইউনূসের বিষয়ে যখন প্রস্তাব দেওয়া হলো, তখন নাকি সেনাপ্রধান বিরোধিতা করেছিলেন। আমি একটু পড়ি, আমি পুরো বিষয়টা নিয়েই আসবো, আসলে কোথায় কি ঘটছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই একটা টিজার ভিডিও হচ্ছে শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ। সেই ভিডিওতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি বলতে শোনা গেছে যে হচ্ছে ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা হন, এটা নাকি সেনা প্রধান চাননি। তার মূল ইয়ে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, তিনি নাকি বলেছেন অন্য কেউ নয় কেন। সেনা প্রধান বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, একজন দণ্ডিত ব্যক্তি কনভিক্টেড কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হন। তিনি বললেন আওয়ামী লীগ এই লোককে সহ্য করতে পারে না। অর্থাৎ তিনি এই হিসাবে যুক্তি, আওয়ামী লীগের পতন যখন হয়েছে তিনি নাকি তখনও এই কথাটি বলেছিলেন, বাংলাদেশের 30 থেকে 45% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই 30-40% মানুষের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা কি উচিত? এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান নাকি তখন সেটি বলেছিলেন, এবং সেনা প্রধান শেষে বলেন, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বক্তব্যটি দিলেন যে হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার সময় তিনি হচ্ছে বক্তব্যটি দিয়েছিলেন, তিনি সেখানে বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, পাশাপাশি নির্বাচন পেছাবেন। তার এই বক্তব্য যেই দিনই প্রকাশ পেয়েছে, ওই রাতেই হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস। এর পরদিনই আমরা দেখলাম হচ্ছে এই এই আসিফ মাহমুদের এই ভিডিও। এতদিন পরে, 7 মাস পরে, 7.5 মাস পরে কেন এই ঘটনাগুলো সামনে আসছে? অর্থাৎ এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা এনসিপির যারা এখন রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, আমি নাহিদ ইসলামের কথা বলি, হাসনাত আবদুল্লাহ বলেন, তারপরে অন্যান্য যারা রয়েছেন, এই সার্জিস আলম, তারা কি চাচ্ছেন যে হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দিতে? নাকি সেনা প্রধানের জন্য তারা কোনো কাজ করতে পারছেন না, কিংবা তারা এই একটা
দিলেমা তৈরি করে তারা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যার ফলে নির্বাচনটা আসলে পিছিয়ে যায়, এরকম অভিযোগও আমরা শুনতে পাচ্ছি। আমরা একটু যদি অন্যান্য রাজনৈতিক দলের একটু বক্তব্যগুলো শুনি। বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে মানে তারা চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি বক্তব্য দিয়েছেন, সৎ ব্যক্তি নেতৃত্বে দিলে আওয়ামী লীগ রাজনীতি করতে কেন রাজনীতি করতে পারবেন না, অর্থাৎ আওয়ামী লীগের যারা গুম খুনের সঙ্গে এই গণহত্যার সঙ্গে জড়িত নয় তারা তাদের রাজনীতি করার পক্ষে। অন্তত সিনিয়র যুগ্ম মহাসচিব যেহেতু এই কথাটি বলছেন, বিএনপির আরো বেশ কিছু নেতার বক্তব্য আমি দেখতে পাচ্ছি, অবশ্য কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধর কথা বলছেন, তবে দলীয়ভাবে এতদিন ধরে আওয়ামী লীগের এই বিএনপির যে মনোভাব তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, তারা আওয়ামী লীগের বিচার চায়। কারণ এই আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা, একবারে নিঃসন্দেহে এক কথায় যে উত্তরটি আসবে সেটা হচ্ছে বিএনপি। সেই বিএনপিকে আওয়ামী লীগের এই বিচার চাইবে না। আর আওয়ামী লীগ যদি রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যায় সবচেয়ে লাভবান হবে কিন্তু বিএনপি। এখানে এখানে আরেকটি বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেউ ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। অর্থাৎ অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলছেন একটা ঐক্য হয়েছে, এই ঐক্যটি কবে কোথায় কখন হয়েছে সেটি একটু প্রকাশ করা দরকার। তিনি কি আদৌ জানেন যে এরকম একটি ঐক্য হয়েছে, কোথায় হয়েছে? বিএনপি কি এই বিষয়ে একমত যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এক ঐকমত্য তৈরি হয়ে থাকে তাহলে এতদিন কেন তারা সেটি একসঙ্গে প্রকাশ করেনি? তাদের সরকার কেন আওয়ামী লীগের বিষয়ে কোনো কমিশন করেনি, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বা আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সে নিয়ে তারা কোনো আলাদা ধরনের একটা কমিশন তৈরি করে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত দেয়নি? হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কেন সেনাবাহিনীকে বিষোদ্গার করার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে একটা নতুন বিতর্কে নিয়ে যাচ্ছে? এইসব প্রশ্ন কিন্তু উঠতেই পারে। তারা কেন এখন হঠাৎ করে এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে? সেনাপ্রধানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি, প্রাতিষ্ঠানিকভাবে আইএসপিআরও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে যেই জিনিসটা দেখা যাচ্ছে, সেনাবাহিনীকে যেভাবে বিষোদ্গার করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে স্লোগান দেওয়া হচ্ছে, বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে সেটা নতুন সংখ্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ আসলে বা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? এমনিতেই একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন অন্তত 7.5 মাস তো পেরিয়ে গেছে, এটা মিনিমাম 1 বছর তো থাকছে। একটা অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় দীর্ঘদিন থাকে এটা দেশের জন্য কখনোই সুফল বয়ে আনে না। তারপরে আপনি যখন একটা গ্রুপ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন তখন এটা তো আরো বড় বেশি দুঃখের সংবাদ দিবে। এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সেনাবাহিনীকে যদি এভাবে বিষোদ্গার করা হয়, দেশ কোন দিকে যায় সেটাই এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই বিষয়টি নিয়ে। গত 7.5 মাস যদি সেনাবাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন না দিত, এই সরকার আসলে কতক্ষণ টিকতো এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি সেনাবাহিনী যদি সরকারকে সহায়তা না করতো, বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী যদি মাঠে না থাকতো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি সেনাবাহিনী যদি কাজ না করত, তাহলে কোনোভাবে কি দেশ এখন পর্যন্ত যতটুকু একেবারে ধ্বংসের ধার প্রান্তে চলে যায় নাই সেটুকু কি থাকতো, অবশিষ্ট থাকতো? দেশ কি একেবারেই ধ্বংস হয়ে যেত না? তাহলে সেনাবাহিনীকে কি আপনি কি অবদান দেবেন না, বা সেনাবাহিনীকে কি আপনি ক্রেডিট দেবেন না যে হচ্ছে তারা যে এই স্থিতিশীল বা তুলনামূলক যতটুকু মানে সেনাবাহিনী না থাকলে যেটা হওয়ার কথা ছিল ততটুকু যে হয়নি সেটুকু কি আপনারা দেবেন না? আর সেই ক্রেডিটটা কি দেবেন না? সেনাপ্রধান গত 7.5 মাসে কি অন্যায়টা করেছেন? আওয়ামী লীগের 3-4 কোটি 30 থেকে 45% সেনাপ্রধান বলেছেন। আমি মনে করি একবারে পতনের পর সেটা 20% ধরি। এই 20% মানুষ 18 কোটির 20% কত? 3.5 কোটি মানুষ। এই 3.5 কোটি মানুষকে কি আপনি বাদ দিয়ে একটা দেশের স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবেন? সেনাবাহিনীর উপর কি অন্যান্য দেশের কি চাপ নেই? এই যে দেখেন, আন্দোলনে সেনাবাহিনী কখন হচ্ছে শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছে, যখন জাতিসংঘ বলেছিল যে হচ্ছে তোমরা যদি আর গুলি চালাও, তোমরা যদি আন্দোলনকারীদেরকে আর দমন করো তাহলে আমরা শান্তিরক্ষী নেওয়া বন্ধ করে দিব। এই সেনাবাহিনীর উপর তো আন্তর্জাতিক প্রেশার রয়েছে। সেই প্রেশারে যদি এখন আওয়ামী লীগের একটি অংশকে যদি
প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এখানে সেনাবাহিনীর দায় কোথায়? সেনাবাহিনীর এই চাপটা কি আপনারা নেবেন, নাকি সেনাবাহিনীকে নিয়ে নিছকই একটি নাটক সাজাচ্ছে আমাদের অভ্যুত্থানকারীরা, আমাদের সমন্বয়করা, আমাদের এনসিপির নেতারা? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, যখন এই ঘটনাগুলো চলছে তখন তিনি একটি বক্তব্য দিয়েছেন যে ইউটিউবিয়ানদের দিয়ে, মানে আমার মতো যারা যারা ইউটিউবে কথা বলেন, তো দেশের বড় ইউটিউবার কারা? মোটা দাগে দেশের সবচেয়ে বড় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, দেশে থেকে কথা বলেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, জাহিদুর রহমান। তাদের কথা দিয়ে কি দেশ চালানো সম্ভব, বা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব? এদের কথা দিয়ে বা এই যে বা আরো যারা রয়েছেন, এদের কথা দিয়ে কি আপনি দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবেন? দেশের এখন যে খারাপ অবস্থা, যে মব তৈরি হওয়া, এই মব তৈরি হওয়ার পেছনে তো ইউটিউবারদের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে দেশকে স্থিতিশীল করার জায়গা থেকে বরঞ্চ অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার প্রয়াসই ইউটিউবিয়ানদের কাছ থেকে বেশি দেখা যাচ্ছে। তাহলে তাদের কথাই কি দেশ চলবে? বলা হচ্ছে কোনো কোনো জায়গা থেকে, এই যে এখন নতুন করে সেনাবাহিনীর বিষোদ্গার করা হচ্ছে, সেনাবাহিনীকে দেশের প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, ইউটিউবে কোনো কোনো ইউটিউবারদের প্রেসক্রিপশনে এটা করা হচ্ছে। সেই ইউটিউবার কারা সেটা অনেকেই জানেন, অনেকেই না জানলেও কিছুটা আন্দাজ করতে পারেন। কিন্তু এভাবে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে না, বরং দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এটাই বাস্তবতা এখন। এভাবে চললে আসলে কোন দিকে যায়? আর আরেকটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে গিয়ে তিনি তার নেগোসিয়েশন করতে হবে। কি কারণে তিনি ক্যান্টনমেন্টে গেলেন সেটাও এখন বড় প্রশ্ন। তিনি এখন জাতীয় বীর সাজছেন, তিনি স্ট্যাটাস দিয়ে একবারে মহানায়ক সেজে গেছেন। যদি এটি বাস্তব হয়ে থাকে, তিনি হয়তো মহানায়ক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু তার হাত ধরে বা তার এই বার্তার মধ্য দিয়ে দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতিও যাচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে সব দল মিলে আপনারা কেন ঐকমত্যে পৌঁছাতে পারছেন না? আপনারা কেন বুঝতে পারছেন না এই সরকার যতদিন থাকবে দেশে ঝামেলা লেগেই থাকবে? কেন আপনারা নির্বাচনের পথে হাঁটছেন না? অর্থাৎ দেশ অস্থিতিশীল হওয়ার পেছনে আপনাদের দায়ও কিছুটা থাকবে। দেশের যদি আরো খারাপ কিছু হয়, এর দায় কিন্তু শেখ হাসিনা পরবর্তী সময়ে এর দায় আমাদের এই অভ্যুত্থানকারীদেরকে নিতেই হবে। তাদের অপরিপক্কতার কারণে, তাদের রাজনৈতিক ম্যাচুরিটির অভাবে এই পর্যায়ে যাচ্ছে দেশ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।